আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের ও দূরের শিক্ষার্থী বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি পেনভিশন টিভির বিশেষ আয়োজন ফারায়েজ শিখার সহজ পাঠ অনুষ্ঠানে। আমরা আজকে এই অনুষ্ঠানের 18তম পর্ব শুরু করতে যাচ্ছি। এই অনুষ্ঠানের মাধ্যমে, আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা হ্রদের উপরে কিছু আলোচনা করব। অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে তার যদি আসাবা না থাকে, শুধু আসহাবে ফারায়েজ আছে এবং এই আসহাবে ফারায়েজদের মধ্যে সম্পদ বন্টন করতে গিয়ে কিছু অতিরিক্ত সম্পদ থেকে যাচ্ছে, সেই সম্পদটাকে আমরা কিভাবে বন্টন করব, এর কিছু উদাহরণ, কিছু নমুনা আমরা আজকের এই অনুষ্ঠান থেকে শিখব। ধরে নেই যে কোনো ব্যক্তি মারা গেছে, তার স্ত্রী আছে, তার মাতা আছে, তার কন্যা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন উত্তরাধিকারী, প্রত্যেকে আসহাবে ফারায়েজ, কেউ আসাবা নয়। এবং এখানে সম্পদ যদি আমরা বন্টন করতে যাই, তাহলে তাদের ভাগ দেওয়ার পরে কিছু সম্পদ বাড়তি থেকে যাবে। সেক্ষেত্রে আমরা কি করব? তা আমরা একটু দেখি কিভাবে, কতটুকু বাড়তি থাকছে। আমরা জানি যে যদি স্বামী বা স্ত্রী থাকে, সাথে অন্যান্য ওয়ারিসদের মধ্যে বন্টন করার পর কিছু বাড়তি সম্পত্তি থাকে, তাহলে বাড়তি সম্পত্তি থেকে, অতিরিক্ত সম্পত্তি থেকে স্ত্রী বা স্বামী পায় না। এদেরকে ফারায়েজের পরিভাষায় মান লা ইয়ারুদ্দু আলাইহি বলে। তা আমরা এক্ষেত্রে যা করব সেটা হলো যে স্ত্রী বা স্বামীর অংশটা আগে দিয়ে নেব। আমরা জানি সন্তান থাকলে স্ত্রী 8 ভাগের 1 ভাগ পায়। এই 8 ভাগের 1 ভাগ সম্পত্তি স্ত্রীকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমাদের সম্পত্তি বাকি থাকবে 8 ভাগের 7 ভাগ। এই 8 ভাগের 7 ভাগ সম্পত্তি আমরা মা এবং কন্যার মধ্যে ভাগ করে দেব। কিন্তু মা এবং কন্যা যেই অংশটুকু পায় সেটা কি, সেটা আমাদের একটু দেখা দরকার। আমরা জানি যে মা পায় 6 ভাগের 1 ভাগ, যোগ কন্যা পায় 2 ভাগের 1 ভাগ, সমান সমান দাঁড়ায় 6 থেকে মায়ের 1 যোগ কন্যার হবে 3, সমান সমান 6 থেকে 4। অর্থাৎ স্ত্রীকে 8 ভাগের 1 ভাগ দেওয়ার পরে যে 7 ভাগ সম্পত্তি ছিল অবশিষ্ট, এই সম্পত্তিটা মা এবং কন্যা 2 জন পাবে। তো এই 2 জনকে আমরা যদি সম্পত্তি দেই, তাতে করে কিছু সম্পত্তি বাড়তি থেকে যায়। কিভাবে বাড়তি থেকে যায় সেটা আমরা একটু খেয়াল করি। আমরা এই অঙ্কটার সাথে এটাকে যোগ করে দেখাই যে কিভাবে বাড়তি থেকে যায়। এবং আমরা এখানে এই নিয়মটা যখন ফলো করব তখন বুঝতে পারবো যে বাড়তি থেকে যাচ্ছে। আমরা মায়ের অংশ দেব 6 ভাগের 1 ভাগ, যোগ কন্যার অংশ দেব 2 ভাগের 1 ভাগ, এর সমান সমান লসাগু হবে 24। লসাগু 24 হবে। আমরা লসাগু 24 থেকে স্ত্রীর অংশ 3 যোগ মায়ের অংশ হবে 4 যোগ কন্যার অংশ হবে 12, এই সমান সমান 24 ভাগের 19 হচ্ছে। 24 ভাগের 19। অর্থাৎ আমরা যদি সম্পত্তিকে 24 ভাগ করি, তাহলে তাদের এই 3 জনকে 19 ভাগ দিতে পারে। তাদের স্বাভাবিক যে অংশ আছে, প্রাপ্য অংশ, সে অনুযায়ী 19 দিতে পারি। আরও 5 বাড়তি থেকে যায়। এই 5 মা এবং কন্যার মধ্যে আমাদেরকে ভাগ করে দিতে হবে। এটা কিভাবে করব সেটা আমরা দেখে নেই। প্রথমে 8 ভাগের 1 ভাগ আমরা স্ত্রীকে দিয়ে দিলাম। স্ত্রীকে দেওয়ার পর 7 থেকে গেল, আমরা যেটা আগে দেখিয়েছিলাম, এই 7 থেকে গেল মা এবং কন্যার অংশ। 8 ভাগের 7 পাবে, এটা হলো স্ত্রীর অংশ। মা এবং কন্যা 2 জনের অংশ আমরা 8 ভাগের 7 ভাগ দেব। তো 8 ভাগের 7 ভাগ দিতে গেলে আমাদেরকে কিভাবে দিতে হবে, যে 6 দিয়ে মাসালা করে মাকে দেব 1, কন্যাকে দেব 2 ভাগের 1, এই সমান সমান আমাদের হবে
6/4, অর্থাৎ 6 থেকে 1 নেব, আর 2/1 মানে 6 থেকে 3 নেব, 3 আর 1 4 হবে আমাদের। এই 4 আমরা দেব মা এবং কন্যাকে, অর্থাৎ 7কে 4 ভাগ করতে হবে আমাদের। তো আমরা জানি যে 7কে 4 ভাগ করা যায় না, অতএব আমাদের কি করতে হবে, হ্রদের মাসালা এই 4 দিয়ে 8কে গুণ করে দিতে হবে। মূল মাসালা 8কে গুণ করতে হবে, 8কে গুণ করে এরপরে যদি আমরা তাদের প্রত্যেকের মধ্যে ভাগ করে দেই তাহলে সহজে আমাদের ভাগটা মিলিয়ে দিতে পারবো। আমরা একটু ফারাইজের নিয়ম মতো বসিয়ে দেই, দেখি কিভাবে তারা পাচ্ছে। স্ত্রী, মাতা, কন্যা। স্ত্রীকে আমরা প্রথমে 8/1 দিতে হবে, এর জন্য মাসালাটা 8 দিয়ে ধরে নিলাম। 8/1 দিয়ে দিলাম স্ত্রীকে, আর থাকে 7। মাতা এবং কন্যাকে আমরা 7 দেব। আমরা আপাতত এখানে দেখিয়ে দিচ্ছি যে 7 পাবে মা এবং কন্যা। মা এবং কন্যা এই দুইজনের অংশটা আমরা একটু আগে যেটা জানলাম যে পুরা সম্পত্তি থেকে এই যে 7 থেকে 7কে 6 ভাগ করতে হবে, 6 ভাগ করে মাকে দিতে হবে 1 ভাগ, কন্যাকে দিতে হবে অর্ধেক, অর্থাৎ 6-এর 3, মায়ের অংশ হচ্ছে 1, এই 4 ভাগ করতে হবে 7কে। আমরা 4 ভাগ করতে পারছি না, অতএব আমরা তাসি করব। এই 8কে 4 দিয়ে গুণ করলে দাঁড়াবে 4-8 32, অর্থাৎ আমরা যেই 4 পেলাম, মায়ের 1 অংশ, কন্যার 3 অংশ, 3 আর 1 4, এই 4 দিয়ে আমরা 8কে গুণ করলে 4-8 32 হয়। এই 32 হচ্ছে আমাদের তাসহি। এখন 32 থেকে স্ত্রীর অংশ হলো 8/1, মানে 4 পাবে সে, 8/1। আমরা এই 7 যে লিখেছি এটা শুধু বোঝার জন্য লিখেছি, এটা আমাদের এখানে লিখতে হবে না, রাফ যখন করব তখন লিখলেই চলবে। আর বাকি আছে 28 ভাগ। এই 28কে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। 4 ভাগ থেকে মা পাবে 1 ভাগ, কন্যা পাবে 3 ভাগ। তাহলে মায়ের অংশ হবে 7, কন্যার অংশ হবে 21, এই সবে মিলে আমাদের দাঁড়াবে 32। আমরা এখানে লক্ষ্য করছি যে মৃত ব্যক্তির শুধু আসহাবে ফারাইজ উত্তরাধিকারী আছে, এখানে কোনো আসহাবা নেই, যার কারণে অতিরিক্ত সম্পদটা তাদের মধ্যে বন্টন হয়ে গেছে। আমরা আরও একটা উদাহরণ দেখি যে যদি হ্রদের মাসালা আসে সেক্ষেত্রে আর কিভাবে আসতে পারে, আমরা আরও 2-1টা উদাহরণ দেখে নিই। ধরা যাক মৃত ব্যক্তির স্বামী আছে, কোনো মহিলা মারা গেছে, কোনো স্ত্রী মারা গেছে, তার স্বামী আছে, তার কন্যা আছে একজন, আর আছে পৌত্রী। আমরা জানি যে স্বামী সম্পত্তির 4/1 পায় যদি মৃত ব্যক্তির সন্তান সন্ততি থাকে, কন্যা পাবে অর্ধেক, পৌত্রী পাবে 6/1। তাহলে কিভাবে দেব আমরা? এর মাসালাটা যে হ্রদের বা এই মাসালায় যে অতিরিক্ত সম্পদ থাকবে সেটা আমরা বুঝবো কিভাবে? আমরা প্রথমে তাদের অংশগুলো বসায় নিই, দেখি কি হয়। স্বামী 4/1 পাবে, যোগ কন্যা পাবে 2/1, যোগ পৌত্রী পাবে 6/1, সমান সমান লসাগু হবে 12। 4, 2, 6-এর লসাগু দাঁড়ায় 12। এই 12 থেকে স্বামীর অংশ আমরা কত দেব? 4/1 দেব, মানে 3 পাবে স্বামী, যোগ কন্যা পাবে 6 ভাগ, এই 12 থেকে অর্ধেক পাবে, 6 পাবে অর্ধেক, যোগ পৌত্রী পাবে 6/1, মানে 12 থেকে 2 পাবে। তাহলে সমান সমান দাঁড়াচ্ছে 12/11। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভাগ বেশি রয়ে গেছে, 12 ভাগ থেকে 11 ভাগ আমরা 3 জনকে দিতে পেরেছি, আরও 1 ভাগ
অতিরিক্ত রয়ে গেছে। এই অতিরিক্ত যে একটা ভাগ আছে এটা স্বামী পাবে না, এটা শুধু কন্যা এবং পৌত্রী পাবে তাদের প্রাপ্য অংশের হার অনুযায়ী। এক্ষেত্রে আমরা অঙ্কটাকে হ্রদের নিয়ম অনুযায়ী করতে হবে। তাহলে কিভাবে করব? আমরা প্রথমে স্বামীর অংশটা দিয়ে নেব। স্বামী পায় 4 ভাগের 1 ভাগ, এই 4 দিয়ে আমরা প্রথমে মাসালা দিলাম, 4 থেকে 1 দিয়ে দিলাম স্বামীকে। হাতে আছে 3, আমরা এই হাতে 3 এটা রাফের জায়গায় লিখে রাখলাম, এই 3 আমাদের হাতে আছে। এখন কন্যার অংশ কত আমরা দেখি। কন্যা পায় সম্পত্তির অর্ধেক আর পৌত্রী পায় 6 ভাগের 1 ভাগ। তাহলে কন্যা 2 ভাগের 1 ভাগ যোগ পৌত্রী 6 ভাগের 1 ভাগ, মাসালা কত দাঁড়াবে? মাসালা দাঁড়াবে 6। 6 থেকে কন্যার অংশ 3 যোগ পৌত্রীর অংশ 1 সমান সমান 6 ভাগের 4। অর্থাৎ তাদের বন্টনের ক্ষেত্রে, অর্থাৎ কন্যা এবং পৌত্রীর বন্টনের ক্ষেত্রে আমরা মাসালা ধরা লাগবে 6 দিয়ে, কিন্তু 4 ভাগ দেওয়ার পর আমাদেরকে মিলিয়ে দিতে হবে। অতএব আমরা 6 দিয়ে মাসালা ধরলেও 6টা টিকবে না, এখানে আমাদের অংশ ধরতে হবে 4টা। আমরা এই 4 দিয়ে কি করব? এই 4কে গুণ করে দেব। আমাদের মনে আছে যে আমরা এই 4 থেকে স্বামীকে 1 দেওয়ার পর 3 ছিল, এই 3 আমরা কন্যা এবং পৌত্রীর মধ্যে 4 ভাগ করতাম। এই 4, এটা কিন্তু এই 4টা, অর্থাৎ তাদের অংশ যে 4, এখানে আমরা 3 এবং 1 মিলে 4 পেয়েছিলাম, এই 4 ভাগে এখানে আমরা ভাগ করে দেওয়ার কথা ছিল 3কে আমরা 4 দিয়ে ভাগ করতে না পারার কারণে আমাদেরকে কি করতে হয়েছে? তাসি করতে হয়েছে। অর্থাৎ এই 4 দিয়ে আমরা মূল মাসালা 4কে গুণ করতে হয়েছে। মূল মাসালা 4কে গুণ করে হয় 4 4 16। এটা ছিল আমাদের মাসালা, এটা ছিল মাসালা, আর এটা হলো হ্রদের মাসালা। আমাদের এটা হচ্ছে হ্রদের মাসালা, তাসি করে আমরা এটা পাচ্ছি। এখন কি দাঁড়াচ্ছে? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই 4টা 16 হয়ে গেছে। 16 থেকে 4 ভাগের 1 ভাগ স্বামী পায়, অর্থাৎ সে 16 থেকে 4 পেয়ে যাবে। আর বাকি আছে 12। 12কে আমাদের 4 ভাগ করতে হবে। আমরা যেই 4 পেয়েছিলাম, কন্যার 3 আর পৌত্রীর 1 4 পেয়েছিলাম, 12কে আমাদের 4 ভাগ করতে হবে। 12কে 4 ভাগ করে 1 ভাগ দেব পৌত্রীকে আর 3 ভাগ দেব কন্যাকে। এই সমান সমান দাঁড়াবে 16। এভাবে আমরা মিলিয়ে দেব। আমরা আরও একটি অঙ্ক এখানে দেখে নেই, যা হ্রদের মাসালায় পড়ে। ধরা যাক কোনো স্বামী মারা গেছে, তার স্ত্রী আছে। আমরা কিভাবে সম্পদটা বন্টন করব সেটা একটু দেখে নিই। স্বামী মারা গেছে, স্ত্রী আছে, স্ত্রী আছে, মাতা আছে, কন্যা আছে, পৌত্রী একজন, পৌত্রী আছে। এখন আমরা কিভাবে ভাগ করব? আমরা আবার একটু গণিতের নিয়মে রাফ করে নেই। স্ত্রী পাবে 8 ভাগের 1 ভাগ যোগ মা পাবে 6 ভাগের 1 ভাগ যোগ কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ যোগ পৌত্রী পাবে 6 ভাগের 1 ভাগ সমান সমান মাসালা 24 হবে, অর্থাৎ লসাগু হবে 24। এই 24 থেকে আমরা স্ত্রীর অংশ দেব 3, মায়ের অংশ দেব 4, 424, কন্যার অংশ হবে 12, অর্ধেক পাবে সে, আর পৌত্রীর অংশ হবে 4। তাহলে সমান সমান দাঁড়াচ্ছে 24 থেকে 3 আর 4 7, 12 আর 7 19, 19 আর 4 হচ্ছে 23। এখানে আমরা 24 ভাগ করে 23 ভাগ দিচ্ছি এই 4 জনকে। 1 ভাগ বাড়তি রয়ে গেছে, অতিরিক্ত রয়ে গেছে। এই 1 ভাগ মা,
কন্যা এবং পৌত্রী পাবে, স্ত্রী পাবে না। অতএব আমাদের এই রদের মাসালা করতে হবে প্রথমে স্ত্রীর অংশ দিয়ে। তাহলে আমরা এখন স্ত্রীর অংশটা দিয়ে নেই। মাসালা আমরা ধরবো 8 দিয়ে, 8 থেকে স্ত্রীর অংশ 1 দিয়ে দিলাম, আর বাকি আছে 7। এই 7 পাবে মূলত এই 3 জন। 3 জনের মধ্যে আমরা 7 কিভাবে ভাগ করব এটা একটু আমরা ক্লিয়ার করে দেখে নেই, যে 3 জনের মধ্যে আমরা কিভাবে 7 ভাগ করব। আমরা এই 3 জনের মাসালা আলাদা আবার নির্ণয় করা লাগবে। মা পাবে 6 ভাগের 1 ভাগ যোগ কন্যা পাবে 2 ভাগের 1 ভাগ যোগ পৌত্রী পাবে 6 ভাগের 1 ভাগ সমান সমান মাসালা যাবে 6 দিয়ে। 6 থেকে মায়ের অংশ 1 যোগ কন্যার অংশ 3 যোগ পৌত্রীর অংশ 1, টোটাল দাঁড়ালো 6 ভাগের 5। অর্থাৎ তাদের মধ্যে 6টা ভাগ করার কথা, কিন্তু 6 ভাগ করতে গিয়ে 1 ভাগ বেশি থেকে যায়, এর জন্য আমাদের 5 ভাগ করব। আমরা 5 ভাগ করলেই চলে। এই 7 আছে, 7কে আমরা 5 ভাগ করে দেব। 5 ভাগ করে দিয়ে মিলাই দেব। সমস্যা যেটা, সেটা হলো যে আমরা 7কে 5 ভাগ করতে পারছি না। 5 ভাগ করতে না পারার কারণে 5 দিয়ে আমরা মূল মাসালাকে গুণ করে দেব, 8কে গুণ করে দেব। তাহলে কি দাঁড়ায়? 8কে 5 দিয়ে গুণ করলে 5 8-এ দাঁড়াবে 40। এই 40 হচ্ছে আমাদের রদের তাসহিহ। এটা প্রথমে মাসালা 8 ছিল, আমরা রদের তাসহিহ করলাম, 40 হলো। আমরা এখানে লিখে দিতে পারি এটা হচ্ছে মাসালা, এটা হচ্ছে রদ। এই রদের মাসালা হচ্ছে 40। এই 7কে আমরা এখানে লিখবো না, এটা শুধু ছাত্রদেরকে শিক্ষার্থীদেরকে বোঝানোর জন্য দেখালাম। এটা আমাদের এখানে লেখার প্রয়োজন নেই। আমরা 5 দিয়ে গুণ করেছিলাম, 8কে 40 হলো। এই 1কে 5 দিয়ে গুণ করলে 5 হয়। অর্থাৎ 40 থেকে 8 ভাগের 1 ভাগ স্ত্রীর যে অংশ, সেটা এখানে চলে এসেছে 5। আর বাকি আছে 35। আমরা 35কে 5 ভাগ করব। 35কে 5 ভাগ করে 1 ভাগ পাবে মা, 3 ভাগ পাবে কন্যা, আর 1 ভাগ পাবে পৌত্রী। অতএব মা পাবে 7, 35কে 5 ভাগ করে 1 ভাগ, কন্যাকে আমরা দেব 3 ভাগ, 3 7 21 দেব কন্যাকে, পৌত্রীকে দেব 1 ভাগ। এই 7 সমান সমান দাঁড়াচ্ছে কত? 7 আর 1 8, 8 এর সাথে 15, 15 পাশে 20-এর শূন্য হাতে থেকে 2, 2 এ 2 এ 4। এই হলো আমাদের সমাধান। প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাছে ব্যাপারগুলো সহজ হবে যদি তোমরা মনোযোগ দিয়ে একটু এটাকে আত্মস্থ করতে পারো, বুঝতে পারো। আমার বিশ্বাস যে ফারায়েজের কিতাব পড়েই শুধু ফারায়েজ শেখা যাবে না, ফারায়েজকে একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। হালাতগুলো, রদের মাসালাগুলো, আউলের মাসালাগুলো মনে রাখতে হবে। আমরা এক স্তরে, অর্থাৎ মৃত ব্যক্তির এক স্তরে যে আত্মীয় স্বজনরা আছে, তারা জীবিত যারা আছে তাদের মধ্যে কিভাবে সম্পদ বন্টন করতে হবে তার কিছু নমুনা সংক্ষিপ্ত পরিসরে আমরা উপস্থাপন করলাম। পরবর্তী ক্লাসে আমরা মোনাসাকার কিছু নমুনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। আশা করি সবাই মনোযোগের সাথে ক্লাসগুলো অনুসরণ করবে, ফলো করবে এবং সেগুলোকে বাস্তবে প্রয়োগ করার চেষ্টা করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে ইলমে ফারায়েজ শিক্ষা করে তার সমাজের মানুষকে উপকারের জন্য ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।